বর্ষার কথা শুনে প্রচুর রাগ হলো মেঘের, কিন্তু রাগটাকে কন্ট্রোলে রেখে মেঘ ডেভিল হেসে বলল, জানিস তো সরিষা, এই মেঘ না সোজা কথায় কাজ না হলে খুব সুন্দর করে বাঁকাভাবে কাজ আদায় করতে জানে। তুই হয়তো কলেজের কথাগুলো বলে গেছিস, সে যাই হোক, যেহেতু তুই আমার ভালো কথায় খাবি না, তাহলে তো আমাকে এবার বাঁকা হতেই হয়। কি বলিস? কি করবি তুই, কি করবি? মারবি আমায়? মার না মার, একদম মেরে ফেল আমায়। এভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। তোর মাথা সারা জীবন কবর ঠাসে রয়ে গেল। তোকে মারা চাইতে তোকে কথা শোনানো ভালো ওষুধ আছে আমার কাছে। ওয়েট, তোকে দেখাচ্ছি, দাঁড়া। কথাটা বলেই বর্ষার কাছ থেকে উঠে টেবিলের উপর থেকে একটা কাচের বয়ামে তেলাপোকা ভর্তি নিয়ে এলো মেঘ। তারপর বাঁকা হেসে বর্ষার সামনে বয়ামটা ধরে বলল, এই দেখ, তোর প্রিয় বান্ধবী তেলাপোকাদের আমি কি যত্ন করে নিয়ে এসেছি তোর জন্য। ভাবছি ওদের তোর কোলে ছেড়ে দিব, সারা রাত বসে বসে ওদের সাথে গল্প করিস, কেমন? মেঘের কথা শুনে আর মেঘের হাতের বয়ামের তেলাপোকাগুলো দেখে ভয়ে শুকনো ঢোক গিলল বর্ষা। কারণ বর্ষা তেলাপোকাকে মারাত্মক রকমের ভয় পায়। তারপর বর্ষা কাঁপা কাঁপা গলায় বলল, তুই এমন করতে পারিস না মেঘ, ওগুলো দূরে সরা বলছি আমার থেকে, নইলে কিন্তু আমি কেঁদে দিব। বর্ষার অবস্থা দেখে বড্ড হাসি পাচ্ছে মেঘের, কিন্তু নিজের হাসিটাকে চেপে রেখে গম্ভীর গলায় বলল, এগুলোকে সরাতে পারি যদি তুই ভালো মেয়ের মতো খাবারগুলো খেয়ে নিস। কি খাবি তো, নাকি তোর বান্ধবীদের তোর কোলে ঢেলে দেব? আমি খাবো, আমি খাবো, তুই এইগুলো দূরে সরা প্লিজ, নইলে আমি কিন্তু সত্যি সত্যি কেঁদে দিব। এই তো গুড গার্ল, আমি এগুলোকে দূরে সরাচ্ছি, তুই খাবারগুলো খেয়ে নে। তবে আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। মুখটার কি অবস্থা করেছে সে কয়দিনে? মেঘের কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বর্ষা ওয়াশরুমে চলে গেল। তারপর ওয়াশরুমের দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, তুই যত কিছুই করিস না কেন মেঘ, আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না। তুই আমার সাথে যেটা করেছিস, তাতে তুই শুধু নিজের স্বামী হওয়ার অধিকার নয়, আমার সন্তানের বাবা হওয়ার অধিকারও হারিয়েছিস তুই। এদিকে বর্ষা ওয়াশরুমে ফ্রেশ হতে যাওয়ার পর মেঘ দুফোঁটা চোখের জল ফেলে মনে মনে বলতে লাগলো, আমি জানি বর্ষা, তোর কাছে সহজ হবে না আমায় নতুন করে মেনে নেওয়া, কিন্তু আমিও হার মানের পাত্র নই। আমি তোকে আমার সে আগের দুষ্ট মিষ্টি বর্ষার রূপে ফিরিয়ে আনবই। আমাকে আর একটা সুযোগ দিতে বাধ্য করব তোকে আমি, আর এটা করতে আমরা যা করতে হয় আমি করব। তুই আমার যতদিন কষ্ট দিস না কেন, যত অবহেলাই করিস না কেন, আমি তোকে ছাড়বো না বর্ষা। তোকে সারা জীবন আমার বুকেই থাকতে হবে, এই মেঘের বুকের বর্ষা হয়ে। এখন থেকে তোকে আমি ভালোবাসে মিশ্রিত অত্যাচার করব, আর আমি জানি তুই ধীরে ধীরে আমার সে আগের বর্ষা হবেই হবে। এটা তোর আর আমাদের সন্তানের কাছে আমার প্রমিস বর্ষা। মনে মনে কথাটি বলে মেঘ। একটু পর ফ্রেশ হয়ে বর্ষা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে খাবারগুলো খেয়ে নিল। কারণ বর্ষা চায় না ওর সন্তানের ওর কারণে কোনো ক্ষতি হোক। তাই রাগ অভিমান দূরে রেখে ওকে সুস্থ থাকতে হবে ওর সন্তানের জন্যে। ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে ওকে। বর্ষার খাওয়া শেষ হলে বর্ষাকে রেখে খাবারের প্লেটগুলো নিয়ে চলে যেতে যেতে মেঘ বলল, কথাটা বলেই বর্ষাকে চোখ মারল মেঘ। বর্ষার রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না, কারণ মেঘের হাতে এখনো সেই তেলাপোকার বয়ামটা আছে। মেঘ দরজা দিয়ে বেরিয়ে চলে যেতেই বর্ষা দ্রুত গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর ভেঙচি দিয়ে বলল, ইস, কুম্ভপুত্রের শখ কত একসাথে ঘুমাবে। হ্যাঁ, আমি রাতেই এখান থেকে পালিয়ে যাব, আর কখনো ফিরবো না আমি তোর কাছে। ততক্ষণ একটু ঘুমিয়ে নেই, শরীরটা বেশ ক্লান্ত লাগছে আমার। কথাটা বলেই বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল বর্ষা। মাঝরাতে হঠাৎ বর্ষার ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করে থেকেই বর্ষা ভাবলো এখন পালাবে। কথাটা ভেবেই যখনই বর্ষা চোখ খুলে একটু নড়বার চেষ্টা করলো, তখনই বর্ষা বুঝতে পারলো ওকে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে। বর্ষা চোখ খুলে ভালো করে তাকিয়ে দেখলো ও মেঘের বুকে শুয়ে আছে, আর মেঘ ওকে শক্ত করে জড়িয়ে ধরে নাক ডেকে ঘুমুচ্ছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দিল বর্ষা। রাগ আর ঘৃণায় বর্ষার মুখটা যেন রক্তবর্ণ ধারণ করেছে। ও মেঘকে এক মুহূর্তের জন্যেও সহ্য করতে পারছে না। ঘুমের ঘোরে বর্ষার ধাক্কা খেয়ে খাট থেকে নিচে পড়ে গেল মেঘ। নিচে পড়ার সময় খাটের পাশে থাকা টেবিলের কোণার সাথে কপালে আঘাত লেগে অনেকটা কেটে গেল মেঘের। সেখান থেকে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। মেঘ কপালে হাত চেপে ধরে বর্ষার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, বর্ষা, এটা কি করলি তুই? আমি কতটা আঘাত পেলাম, দেখ কিভাবে রক্ত ঝরছে কপাল কেটে। বর্ষা উঠে বসে মেঘের কথা শুনে একবার মেঘের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। কারণ মেঘের মাথায় রক্ত দেখলে বর্ষা আর মেঘকে ঘৃণা করতে পারবে না। যতই হোক এক সময় তো মেঘকে ভালোবেসেছে ও।
আর ভালোবাসার মানুষকে যে কষ্ট দেওয়া যায় না, অন্তত মেয়েরা পারে না কষ্ট দিতে, যদিও সবাই এক নয়। বর্ষা অন্যদিকে তাকিয়ে রাগী গলায় বলল, তোর সাহস কি করে হয় আমার জড়িয়ে ধরে ঘুমানোর? তোকে আমি বলেছি না আমি তোকে ঘৃণা করি? তোর স্পর্শকেও ঘৃণা করি আমি। তুই আমার রুমে ঢুকলে কি করে? আমি তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম। বেরিয়ে যা আমার রুম থেকে, বের হ। বর্ষার কথা শুনে মেঘ ছল ছল চোখে বর্ষার দিকে তাকিয়ে করুণ গলায় বলল, আমি জানি আমি তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি বর্ষা, কিন্তু আমি তো আমার ভুল বুঝতে পেরে তোর কাছে ক্ষমাও চেয়েছি। আমাকে একটা সুযোগ দেওয়া যায় না বর্ষা? প্লিজ প্লিজ বর্ষা, ক্ষমা করে দে আমায়, আর এইভাবে দূরে সরিয়ে দিস না। ক্ষমা? হাহ, কোন মুখে ক্ষমা চাইছিস তুই মেঘ? তুই ভুলে গেলেও আমি তো ভুলিনি। তুই শুধু আমাকেই না, আমার পেটের অনাগত নিষ্পাপ বাচ্চাকেও কলঙ্কিত করেছিস। আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না মেঘ, কখনো না। তুই বের হ আমার রুম থেকে, এক্ষুনি বের হয়ে যা তুই। বর্ষার কথা শুনে মেঘ কপালের কাটা জায়গাটায় হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়ালো। তারপর বর্ষার দিকে তাকিয়ে নরম গলায় বলল, আমি চলে যাচ্ছি বর্ষা, তুই ঘুমিয়ে পড়। এই সময় তোর জেগে থাকাটা ঠিক না। আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, আমি সেটা দিয়ে রুমে এসেছিলাম, আর আসবো না তোকে ডিস্টার্ব করতে। তুই নিশ্চিন্তে ঘুমোতে পারিস। কথাটা বলেই চোখের জল ফেলে রুম থেকে বেরিয়ে গেল মেঘ। বর্ষা মেঘের যাওয়ার পানে তাকিয়ে রইল। বর্ষার চোখ থেকেও পানি ঝরছে অঝরে। মেঘকে কষ্ট দিয়ে যেন নিজেই কষ্ট পাচ্ছে বর্ষা। বর্ষার রুম থেকে বেরিয়ে মেঘ নিচে চলে গেল। তারপর সোফায় হেলান দিয়ে বসে কান্না করে বলতে লাগলো, আমি জানি বর্ষা, তুই আমার সাথে যা যা করছিস তা তোর মন থেকে নয়। তুই যে আমায় আমার থেকেও বেশি ভালোবাসিস, কিন্তু তোর এই অবহেলা, এই কষ্ট দেওয়া আমার প্রাপ্য ছিল। আমি তোর সাথে যেটা করেছি তার ফল ভোগ করতে হবে আমায়, কিন্তু তোকে আমি ছাড়তে পারবো না। তুই আমার কাছেই থাকবি, তাতে তুই আমার যত খুশি কষ্ট দে আমি মেনে নেব, শুধু তোকে ছেড়ে থাকতে পারবো না। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল মেঘ। ওদিকে বর্ষার চোখে ঘুম নেই। বর্ষার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু আফসোস বর্ষা সেটাও পারছে না। সকালে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা হলুদ রঙের শাড়ি পরে নিল বর্ষা। ভেজা চুলগুলো ঘাড়ের উপর ছেড়ে দিয়ে তারপর নিচে নেমে এলো বাইরের প্রকৃতির হাওয়া খাবে বলে। এটা বর্ষার প্রতিদিনের অভ্যাস। নিচে নামতেই বর্ষার চোখ আটকে গেল সোফায় শুয়ে থাকা মেঘের দিকে। কান্না করার ফলে মেঘের চোখের নিচে আর নাকটা লাল হয়ে হালকা ফুলে আছে। কপালে কেটে যাওয়া জায়গাটায় রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। মুখটা কেমন শুকনো শুকনো লাগছে মেঘের। মেঘের এমন অবস্থা দেখে বুকের ভিতরটা ধক করে উঠল বর্ষার। বুকের বাম পাশে চিনচিনে ব্যথা অনুভব হতে লাগলো, কিন্তু মুহূর্তেই বর্ষা নিজেকে সামলে নিল। বর্ষা কিছুতেই মেঘের উপর নরম হবে না, আর সুযোগ পেলেই এখান থেকে চলে যাবেও। কথাটা ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরের দিকে হাঁটা দিল বর্ষা। প্রায় 1 ঘন্টা ধরে বাগানের দোলনায় বসে ফুল গাছের দিকে এক নজরে তাকিয়ে আছে বর্ষা। মাথায় ওর হাজারো চিন্তা ঘুরে বেড়াচ্ছে। নিজের পেটের সন্তানকে নিয়ে হাজারো চিন্তা ভর করেছে বর্ষার মাথায়। বাতাসে বর্ষার খোলা চুলগুলো উড়ছে, চুলের সাথে তাল মিলিয়ে উড়ছে বর্ষার শাড়ির আঁচলটাও, কিন্তু সেদিকে বর্ষার কোনো ভ্রুক্ষেপ নেই। বর্ষা এখন ভাবনায় মগ্ন। হঠাৎ গিটারের শব্দে ধ্যান ভাঙে বর্ষার। অনেকদিন পর গিটারের সেই মন কাড়া সুর যেন টানছে বর্ষাকে। বর্ষা না চাওয়া সত্ত্বেও দোলনা থেকে আনমনে উঠে গেল। তারপর গিটারের সুর ধরে বাসার ভিতরে ঢুকে সোজা ছাদে পৌঁছে গেল বর্ষা। ছাদের দরজায় দাঁড়িয়ে বর্ষা দেখল মেঘ অন্য দিকে ঘুরে সমানে গিটার বাজিয়ে চলেছে। গিটার বাজাতে বাজাতে মেঘ গান ধরল, দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনের দুয়ার, দু চোখ নির্বাক শোনা ছুটে। বাকিটা নিজ দায়িত্বে শুনে নিয়েন। গানটা গাওয়ার সময় বারবার গলাটা ধরে আসছে মেঘের, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অঝরে পানি। বর্ষাও পিছনে দাঁড়িয়ে থেকে একই অবস্থা। চোখের পাতা বারবার ভিজে ভারী হয়ে আসছে বর্ষার। ইচ্ছা করছে ছুটে গিয়ে মেঘকে জড়িয়ে ধরে বলতে ও মেঘকে ভালোবাসে, খুব খুব ভালোবাসে। কিন্তু না, বর্ষা এত তাড়াতাড়ি মেঘকে ক্ষমা করবে না। মেঘ যা করেছে তাতে ওকে আরো একটু শাস্তি দেওয়া দরকার, নইলে যে বর্ষার মনটাও শান্ত হবে না। কথাগুলো ভেবেই চোখের জল মুছে মেঘ দেখার আগেই নিচে নেমে এলো বর্ষা। ওদিকে মেঘ গান গাওয়া শেষ করে গিটারটা জড়িয়ে ধরে
হু হু করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। নিজের ভুলের কারণে অনেক বেশি অনুতপ্ত মেঘ। মেঘের ইচ্ছে করছে এই মুহূর্তে সুইসাইড করে মরে যেতে, কিন্তু মেঘ সেটা করতে পারবে না। কেননা মেঘ নিজের সন্তান আর বর্ষাকে নিয়ে বাঁচতে চায়, নিজের ভালোবাসা দিয়ে বর্ষাকে ভরিয়ে দিতে চায়। বর্ষার রাগ অভিমান যে করেই হোক ভাঙাতে হবে মেঘকে। মেঘ যখন এসব চিন্তায় ব্যস্ত, তখন হঠাৎ ফোনের শব্দে ধ্যান ফিরল মেঘের। মেঘ চোখ মুছে ফোন হাতে নিয়ে দেখল মেঘের গুপ্তচর, যাদের মেঘ গোপনে শত্রুর খোঁজ করার জন্য রেখেছে, তাদের মাঝে একজন ফোন করেছে। মেঘ নিজেকে শান্ত করে গম্ভীর গলায় ফোন রিসিভ করে বলল, বলো। স্যার, আমরা তাকে পেয়ে গিয়েছি, যে 1 বছর আগে আপনার আর বর্ষা ম্যাডামের ছবি তুলে কলেজে মিথ্যা কথা রটিয়েছিল। ওই পাশের লোকের কথা শুনে দাঁতে দাঁত চেপে মেঘ বলল, কি সে? আসলে ইয়ামানে স্যার, সে আর কেউ নয়, সে আপনার বন্ধু নিলয়। কথাটা শোনার সাথে সাথে যেন মাথাটা ঘুরে উঠল মেঘের। মেঘ অবাক হয়ে বলল, তোমরা ঠিক বলছো তো? ওই লোকটা নিলয়? কিন্তু নিলয় সব কেন করবে? স্যার, আমরা যতটুকু জানতে পেরেছি, নিলয় স্যারের সাথে বর্ষা ম্যাডামের বিয়ের কথা ছিল। হয়তো নিলয় স্যার বর্ষা ম্যাডামকে ভালোবাসতো আর তাই এমন করেছে। কথাটা শুনে মাথায় যেন রক্ত উঠে গেল মেঘের। মেঘ রাগী গলায় বলে উঠল, তোমরা সবাই মিলে নিলয়কে কিডন্যাপ করে আমার গোডাউনে নিয়ে বেঁধে রেখো, তারপর আমাকে খবর দাও। আর হ্যাঁ, কেউ যেন কিচ্ছু জানতে না পারে। ওকে স্যার। কথাটা বলেই ফোন কেটে দিল মেঘ। তারপর ফোনটা হাতের মুঠোয় শক্ত করে ধরে বলল, নিলয়, তুই বড্ড ভুল করে ফেলেছিস। তোকে তো আমি কি করব তা আমি নিজেও জানি না। তোর জন্য আমি আমার বর্ষাকে সন্দেহ করেছি, কত কষ্ট দিয়েছে। এমনকি আমি আমার নিজের সন্তানকে ভুল বুঝে নষ্ট বলেছি। তোকে আমি ছাড়বো না নিলয়। তৈরি হ তুই মেঘ চৌধুরীর হাতে মরার জন্য। ফোনে কথা বলা শেষ করে গিটার হাতে ছাদ থেকে নিচে নেমে এলো মেঘ। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে নিচে নামতে লাগলো। নিচে নেমে দুটো সিঁড়ি বাদ থাকতে সোফায় বসে থাকা বর্ষাকে দেখে থেমে গেল মেঘ। বর্ষাও মেঘের দিকেই তাকিয়ে আছে। হলুদ শাড়ি আর খোলা চুলেই যেন নজর কাড়া সুন্দর লাগছে বর্ষাকে। মুখে কোনো সাজ না থাকলেও চেহারায় যেন একটা আকর্ষণ কাজ করছে মেঘের জন্যে। মেঘ পরেছে একটা সাদা রঙের শার্ট, সাথে জিন্স প্যান্ট। শার্টের হাতা দুটো ফোল্ড করা, চুলগুলো আধো বেচা, হাতে দামি ঘড়ি। মেঘকেও আজ অনেক বেশি কিউট আর হ্যান্ডসাম লাগছে বর্ষার কাছে। কিন্তু মেঘের কপালের কাটা দাগটা দেখে বুকের ভিতরটা ধক করে উঠল বর্ষার। বর্ষা মেঘের দিক থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকালো। মেঘ বর্ষার কাছে এগিয়ে আসতে লাগলো। মেঘকে এগিয়ে আসতে দেখে বর্ষা উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে যেতে নিল। আর তখনই মেঘ গিয়ে বর্ষার হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে কোমর জড়িয়ে ধরল। তারপর বর্ষার কপালে চুমু এঁকে দিয়ে বলল, আমার থেকে যত দূরে যাওয়ার চেষ্টা করিস না কেন, মনে রাখবি তুই শুধু আমারই। আমার বুকের মাঝে শুধু তুই আছিস। আমার ভুলটা যেমন ভেঙেছে, তেমনি একদিন তোর ভুলও ভাঙবে, আর তুই আমায় আপন করে নিবি সরিষা। আমি সেদিন অপেক্ষায় রইলাম। কথাটা বলে বর্ষাকে ছেড়ে দিয়ে আবারও জড়িয়ে ধরল মেঘ। বর্ষা মেঘের এমন কাণ্ড দেখে রাগী মুখ করে কিছু বলবে, তার আগেই মেঘ বর্ষার ঠোঁট দখল করে নিল। মেঘের আচমকা এমন কাণ্ডে চোখ বন্ধ করে আবার বড় বড় চোখ করে তাকালো বর্ষা। একটু পর বর্ষাকে ছেড়ে দিয়ে মেঘ বাঁকা হেসে বলল, শুনেছি সরিষা ফুলের মধু নাকি খুব মিষ্টি আর সুস্বাদু হয়, কিন্তু সেটা যে এতটা মিষ্টি হবে তা জানতাম না। ইস, আবার একটু খেতে ইচ্ছা করছে। না থাক, ওটা না হয় পরে এক সময় খাওয়া যাবে। এখন আবার খেতে গেলে আমার কপালে মৌমাছি ফুল ফুটাবে নিশ্চিত। মেঘের কথা শুনে আর মেঘের কাণ্ড কলাপ দেখে বর্ষা কি বলবে বা করবে বুঝতে পারছে না। তাই রাগে লোককে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ বর্ষাকে রাগ করতে দেখে নরম সুরে বলল, এত রাগ করার কিছু নেই, এটা ভালো কাজে যাচ্ছে, তাই যাওয়ার আগে মিষ্টি পুটটা করে নিলাম। কথাটা বলেই বর্ষাকে একটা চোখ টিপ মেরে চলে গেল মেঘ। আর বর্ষা মেঘের চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইল। কেন জানে না বর্ষার একটু রাগ বা ঘৃণা হচ্ছে না মেঘের উপর। তবে বর্ষার একটা জিনিস ভেবে খটকা লাগছে যে হঠাৎ মেঘের কি হলো যে ও এতটা খুশি, আর কি এমন ভালো কাজে গেল ও এখন। গোডাউনে পৌঁছে মেঘ সোজা চলে গেল নিলয়ের কাছে। মেঘের লোকেরা নিলয়কে একটি চেয়ারে বেঁধে রেখেছে। মেঘকে দেখেই নিলয় বলে উঠল, দোস্ত, আমার চাচা ওই দেখে ওই লোকগুলো আমায় কিডন্যাপ করে এনে বেঁধে রেখেছে। কেন এমন করেছে আমি তাও জানি না। দোস্ত, তুই আমায় বাঁচা প্লিজ। নিলয়ের কথা শুনে মেঘ ওর লোকদের ইশারা করলো নিলয়ের বাঁধন খুলে দিতে। মেঘের ইশারা পেয়ে দুজন লোক নিলয়ের বাঁধন খুলে দিল। বাঁধন খুলতেই নিলয় উঠে চলে যেতে নিলে মেঘ বলল, আরে দোস্ত, কই যাস তুই?
তোর সাথে আমার কথা আছে, তাই তো তোকে কিডন্যাপ করতে বলেছিলাম ওদের। মেঘের কথা শুনে নিলয় অবাক হয়ে ব্রুকুচকে বলল, তুই আমায় কিডন্যাপ করেছিস, কিন্তু কেন মেঘ? আর ভাই, আগে এখানে চুপটি করে একটু বসবি তো, তারপর সব বলছি তোকে। মেঘের কথা শুনে ভয় করলেও নিলয় চেয়ারে বসলো। নিলয়ের সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে মেঘ বসে ওর লোকেদের বলল, এই, তোমরা যাও তো, আমাদের দুই বন্ধুর জন্য গরম গরম কফি নিয়ে আসো। কফিটা যেন খুব গরম হয়, আর তাড়াতাড়ি আনবা, বুঝলাম? মেঘের কথা শুনে ওর লোকেরা কফি আনতে চলে গেল। এদিকে মেঘের এমন আচরণে নিলয় যেমন অবাক হচ্ছে তেমনই পাচ্ছে ভয়। নিলয় মেঘকে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, তুই আমায় কেন কিডন্যাপ করেছিস মেঘ? আমায় বললেই তো আমি চলে আসতাম। আরে দোস্ত, তুই এত ঘামছিস কেন? আর এত ভয় পাচ্ছিস কেন বলতো? আমি তো তোর সাথে মজা করে তোকে এখানে নিয়ে এসেছি। আচ্ছা বাদ দে এসব, এখন বল, তোর পেট দাওয়াত দিয়েছিস কবে? মেঘের কথা শুনে অজানা ভয়ে শুকনো ঢোক গিলল নিলয়। তারপর জোর করে হাসি দেওয়ার চেষ্টা করে বলল, যখন বিয়ে করব তখনই তো তোকে জানাবোই, আর দাওয়াতও দিব। তাই? তাহলে বর্ষার সাথে তো যখন বিয়ে হচ্ছিল তখন দাওয়াত দিল না কেন? এমনকি জানালিও না। মেঘের কথা শুনে নিলয়ের মুখটা এবার ভয়ে চুপসে গেল। নিলয় কি বলবে বুঝতে পারছে না। অসম্ভব পরিমাণে ঘামছে নিলয়। তখনই মেঘের লোকেরা কফি নিয়ে এলো মেঘ আর নিলয়ের জন্যে। মেঘ এক মগ কফি নিচে নিয়ে আরেক মগ নিলয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে দোস্ত, কফি খা। এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোকে কিচ্ছু করবো না, শুধু কিছু কথা জানতে চাইবো। আশা করি তুই আমাকে সবগুলো সত্যি বলবি। ক ক ক কি কি জানতে চাস তুই মেঘ? কোন সত্যি কথার কথা বলছিস তুই আমায়? নিলয়ের কথা শুনে মেঘ কফিতে চুমুক দিয়ে গম্ভীর গলায় বলল, 1 বছর আগে কলেজে যে ঝামেলাটা হয়েছিল, আই মিন বর্ষাকে আমি ধর্ষণ করতে চেয়েছি এটা বলে যে আমায় গণধলাই খেতে হয়েছিল, সেটা তোর প্ল্যান ছিল, তাই না? মেঘের কথা শুনে নিলয়ের এবার প্রাণ যায় যে অবস্থা। নিলয় ভয়ে কয়েকবার শুকনো ঢোক গিলে বলল, এই সব ফাঁকা ফালতু কথা তো ওকে কে বলেছে? বোমা মেঘ, আমি কেন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এমন করব? কিছু না জানার ভাব করে বলল নিলয়। নিলয়ের মিথ্যে কথা শুনে এবার রাগ উঠে গেল মেঘের। মেঘ সামনে থাকা নিলয়ের জন্য রাখা কফির মগটা তুলে সবটুকু কফি নিলয়ের মুখ বরাবর ছুঁড়ে মারল। এতক্ষণের কফিটার গরম একটু কমে যাওয়ায় নিলয়ের মুখটা পোড়ার বদলে কিছুটা লাল হয়ে গেল। নিলয় চিৎকার করে মুখে হাত দিয়ে বলল, আ এটা তুই কি করলি মেঘ? আমার মুখটা তো জ্বলে গেল। ইস, সরি সরি রে নিলয়, আমি আসলে খেয়াল করিনি, তুই কিছু মনে করিস না প্লিজ। আচ্ছা বাদ দে, এখন বল, কলেজের ঘটনাটা তুই ঘটিয়েছিলি সেটা আমি জানি, কিন্তু কেন ঘটিয়েছিলি সেটা বল। কেন নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে এমন করলে? সত্যি কথা না বললে তোর জন্য খুব খারাপ হয়ে যাবে, তাই যা বলবি সত্যি করে বল। মেঘের কথা শুনে নিলয় বুঝতে পারল ওর আর কোনো উপায় নেই। এখন সত্যিটা না বললে মেঘ ওর সাথে যা খুশি তাই করতে পারে। তাই নিলয় বলতে শুরু করলো, হ্যাঁ, আমি সেদিন কলেজে ওই ঘটনাটা ঘটিয়ে বর্ষা নাম দিয়েছিলাম তোর কাছে। কারণ তোর মতো আমিও বর্ষাকে পছন্দ করতাম, ভালোবাসতাম। কিন্তু তুই সেদিন বর্ষার তোর প্রপোজ অ্যাকসেপ্ট করায় আমি খুব রেগে যাই। তোর ওপর হিংসে হয় আমার, তাই আমি তোদের আলাদা করতে ওই খেলাটা খেলি। তারপর বর্ষাকে আমি বিয়েও করতে গিয়েছিলাম, কিন্তু তুই বর্ষাকে সেই আমার থেকেই কেড়েই নিলি মেঘ। এতটুকু বলে থামলো নিলয়। নিলয়ের কথা শুনে শান্ত গলায় মেঘ বলল, কাউকে ভালোবাসা পাপ নয়, আর আমি জানি ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য মানুষ সব কিছুই করে, কিন্তু এতটা ভালোই যখন বাসতে, তাহলে তুই বর্ষাকে তাহলে বিয়ের আসর থেকে বর্ষা পালিয়েছে শুনে চলে কেন গেছিলে? কেন বর্ষাকে খোঁজার চেষ্টা করলি না? আমি বর্ষাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও অন্য কারো সাথে পালিয়ে গেছে জানতে সমাজের লোক আমায় থুতু দিত, তাই বিয়ে না করে চলে আসে। নিলয়ের কথা শুনে মেঘ হাতে তুড়ি বাজিয়ে বলল, বাহ বাহ নিলয়, তোর ভালোবাসার প্রশংসা না করে পারছি না। একটা মেয়ে বিয়ের আসর থেকে হঠাৎ হারিয়ে গেল, তাকে তুই ভালোবাসিস, অথচ মেয়েটা পালিয়ে গেছে নাকি তার কোনো বিপদ হয়েছে, এটা খোঁজ না নিয়ে তুই সমাজের লোকের কথায় ভয়ে বিয়ে না করে চলে গেলি। কেমন ভালোবাসা তোর? শান্ত গলায় এতটুকু বলেই উঠে দাঁড়ালো মেঘ। তারপর নিলয়ের শার্টের কলার ধরে চেয়ার থেকে টেনে তুলে টানতে টানতে নিয়ে গেল গাড়িতে। মেঘের সাথে মেঘের লোকেরাও গাড়িতে গিয়ে বসলো। নিলয় মেঘের এমন রাগের লোক দেখে ভয়ে কাবু হয়ে বলল, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস মেঘ? ছেড়ে দে আমায় প্লিজ মেঘ, আমায় ক্ষমা কর। নিলয়ের কথার কোনো উত্তর না দিয়ে নিলয়কে নিয়ে সোজা নিজের বাসার সামনে এসে গাড়ি থামালো মেঘ।
তারপর গাড়ি থেকে নেমে নিলয়ের কলার ধরে টানতে টানতে নিলয়কে বাসার ভিতরে নিয়ে গেল। আর ওর লোকেদের ইশারায় কিছু একটা বলে দিল মেঘ। নিলয়কে টানতে টানতে নিয়ে গিয়ে বর্ষার সামনে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঘ। বর্ষা বাগানের দোলনাটায় বসেছিল। নিলয়কে এভাবে ফেলে দিতে দেখে বর্ষা দোলনা থেকে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। বর্ষাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মেঘ গিয়ে নিলয়কে কলার ধরে টেনে তুলে বলল, এবার বল নিলয়, 1 বছর আগে তুই কী করেছিস? গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।